তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভূমিকা দিয়ে শুরু করতে হবে। মানব সভ্যতার বিবর্তনের দীর্ঘতম পর্যায় হলো পুরাপ্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। গ্রিক শব্দ প্যালিওস অর্থাৎ প্রাচীন এবং লিথোস অর্থাৎ প্রস্তর বা পাথর অর্থাৎ প্যালিওলিথিক শব্দটি এসেছে, যার অর্থ প্রাচীন প্রস্তরের যুগ। আনুমানিক 25 লক্ষ বছর আগে থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত এই যুগের বিস্তৃতি ছিল। এই যুগেই মানুষের শারীরিক ও মানসিক বিবর্তনের মূল ভিত্তিগুলি স্থাপিত হয়। প্রখ্যাত ঐতিহাসিক ভি গর্ডন চাইল্ড এই যুগের মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, পুরাপ্রস্তর যুগ হলো মানুষের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিবর্তনের সেই সুদীর্ঘ প্রস্তুতিকাল যেখানে যেখানে সে প্রকৃতিকে বশীভূত করার প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিল। এবার হচ্ছে পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। পুরাপ্রস্তর যুগের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অমসৃণ ও ভোঁতা পাথরের হাতিয়ার। এখানে কি বলা হচ্ছে যে পুরাপ্রস্তর যুগে মানুষের আত্মরক্ষা ও খাদ্য সংগ্রহের প্রধান হাতিয়ার ছিল পাথর। এই যুগের প্রথম দিকের হাতিয়ারগুলি ছিল অত্যন্ত অমসৃণ, ভোঁতা ও ভারী। তারা মূলত কোয়ার্টার্স, চকমকি ইত্যাদি শক্ত পাথর ব্যবহার করত। প্রথম দিকে বড় পাথরের টুকরো এবং পরবর্তীকালে পাথরের ছলা বা ফ্লেক দিয়ে হাতকুঠার, ক্লিভার ও চপার তৈরি করা হতো। এই যুগের শেষের দিকে উচ্চ পুরাপ্রস্তর যুগে মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশের ফলে হাতিয়ারগুলি কিছুটা ধারালো হতে শুরু করে এবং হাড়, শিং ও দেখো হাতির দাঁতের তৈরি বর্ষা বা হারপুনের ব্যবহারও দেখা যায়। তারপরে হচ্ছে খাদ্য সংগ্রাহক, অর্থনীতি ও যাযাবর জীবন। এই যুগে মানুষের কোনো স্থায়ী বাসস্থান ছিল না। কৃষিকাজ ও পশুপালনের ধারণা তাদের সম্পূর্ণ অজানা ছিল। তাই খাদ্যের সন্ধানে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবরের মতো ঘুরে বেড়াতো। মানবজাতির এই প্রাথমিক অর্থনৈতিক পর্যায় সম্পর্কে প্রখ্যাত নৃতাত্ত্বিক ও ঐতিহাসিক লুইস হেনরি ম্যাগান বলেছেন, এই যুগের মানুষ ছিল পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল। শিকার ও ফলমূল সংগ্রহ ছিল তাদের বেঁচে থাকার একমাত্র উপায় এবং ভবিষ্যৎ সঞ্চয়ের কোনো ধারণা তাদের মধ্যে ছিল না। মূলত বন্য প্রাণীর শিকার, নদী থেকে মাছ ধরা এবং বনের ফলমূল, লতাপাতা ও কন্দ সংগ্রহ করেই তারা দৈনন্দিন জীবিকা নির্বাহ করত। পরের পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক বাসস্থান ও আশ্রয়স্থল। স্থায়ীভাবে বাড়ি বা কুঁড়ে ঘর তৈরি করার কৌশল এই যুগের মানুষের আয়ত্তের বাইরে ছিল। তাই তীব্র রোদ, বৃষ্টি, হাড় কাঁপানো শীত এবং হিংস্র বন্য জন্তুদের হাত থেকে নিজেদের রক্ষা পাওয়ার জন্য তারা মূলত প্রকৃতির আশ্রয়স্থলগুলিকে বেছে নিত। পাহাড়ের গুহা, পাথরের খাঁজ বা বড় গাছের ডালপালাই ছিল তাদের মূল বাসস্থান। প্রাচীন ইউরোপের নিয়ান্ডারথাল বা ম্যাকনন মানুষেরা মূলত এই ধরনের গুহাবাসী জীবনযাপনে অভ্যস্ত ছিল। তারপরে এলো আগুনের আবিষ্কার ও যুগান্তকারী ব্যবহার। এখানে কি বলা হচ্ছে পুরাপ্রস্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ ও যুগান্তকারী আবিষ্কার ছিল আগুনের নিয়ন্ত্রণ ও ব্যবহার। হোমো ইরেক্টাস প্রজাতির মানুষরাই প্রথম দাবানল বা পাথরে পাথরে ঘর্ষণ থেকে আগুনের ব্যবহার শেখে বলে মনে করা হয়। আগুন তাদের জীবনে আমূল পরিবর্তন আনে। আগুনের সাহায্যে তারা শীতের হাত থেকে নিজেদের রক্ষা করতে, অন্ধকার গুহায় আলোকিত করতে এবং হিংস্র জন্তুদের আক্রমণ প্রতিহত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা কাঁচা মাংসের বদলে আগুনে ঝলসানো বা পোড়া মাংস খেতে শুরু করে, যা সহজে হজমযোগ্য হওয়ায় তাদের শারীরিক কাঠামো ও মস্তিষ্কের দ্রুত বিকাশে সাহায্য করেছিল। তারপর হচ্ছে কি দলবদ্ধ জীবন ও সংস্কৃতির উন্মেষ। এই যুগে মানুষ খুব দ্রুত বুঝতে পেরেছিল যে একাকী হিংস্র বা জন্তুর মোকাবিলা করা বা বড় আকারের প্রাণীর শিকার করা সম্ভব নয়।
তাই তারা ছোট ছোট দল বা ব্যান্ড গঠন করে বসবাস করতে শুরু করে। আর এই সমাজের কোনো শ্রেণী বৈষম্য বা ব্যক্তিগত সম্পত্তির ধারণা ছিল না। সংস্কৃতির ক্ষেত্রে এই যুগে ব্যাপক অগ্রগতি ঘটে। স্পেনের আলতামিয়া এবং ফ্রান্সের লাস্কো গুহার দেয়ালে অঙ্কিত বর্ণময় পানির চিত্রগুলি প্রমাণ করে যে পুরাপ্রস্তর যুগে মানুষের শিল্পবোধ অত্যন্ত উন্নত ছিল। এছাড়া মৃতদেহ সমাহিত করার রীতি এবং কবরে ফুল বা হাতিয়ার দেওয়ার প্রথা তাদের মধ্যে পরকাল ও আধ্যাত্মিক চেতনার প্রাথমিক উন্মেষের সম্পূর্ণ ইঙ্গিত দেয়। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। উপসংহারটা আর পড়ছি না, তোমাদের দেখে নিতে হবে এবং পরের প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করছি। পরের প্রশ্ন আছে প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, প্রথমেই ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু। নীল নদের উপত্যকায় গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতা তার অনন্য সুসংগঠিত এবং দীর্ঘস্থায়ী রাষ্ট্র কাঠামোর জন্য বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে। খ্রিস্টপূর্ব 3100 অব্দ নাগাদ রাজা দেখো নারমার বা মেনেস উচ্চ ও নিম্ন মিশরকে একত্রিত করে এক ঐক্যবদ্ধ রাষ্ট্র ব্যবস্থার সূচনা করেন। প্রাচীন মিশরের এই রাষ্ট্র ব্যবস্থা ছিল মূলত এক নিরঙ্কুশ ঐশ্বরিক রাজতন্ত্র। প্রখ্যাত ঐতিহাসিক জেমস হেনরি বেস্ট্রট প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, প্রাচীন মিশরীয় রাষ্ট্র ছিল ইতিহাসের প্রথম সুবিশাল এবং সুসংগঠিত শাসন ব্যবস্থা, যা একটি ঐশ্বরিক সত্তার উপর ভিত্তি করে এক কেন্দ্রীভূত রূপ লাভ করেছিল। ধর্ম এবং রাজনীতির এক অপূর্ব মিশ্রণের ওপরে ভিত্তি করে এই রাষ্ট্র কাঠামো শত শত বছর ধরে টিকেছিল এবং সভ্যতার চরম উৎকর্ষ সাধনে সাহায্য করেছিল। এবার হচ্ছে প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট হচ্ছে ঐশ্বরিক ও নিরঙ্কুশ রাজতন্ত্র। মিশরের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শিখরে অবস্থান করতেন রাজা বা ফেরাও। মিশরীয়রা তাদের রাজাকে কেবল একজন রক্তমাংসের মানুষ বা সাধারণ শাসক হিসাবে দেখতেন না, তারা ফেরাওকে সাক্ষাৎ ঈশ্বর বা দেবতার প্রতিনিধি বলে মনে করতেন। ফেরাওকে সূর্য দেবতা এবং রক্ষাকর্তার দেবতা হোরাস এবং অবতার হিসাবে পুজো করত। হোরাসের অবতার হিসাবে পুজো করত। এই ঐশ্বরিক তত্ত্বের কারণে ফেরাওর ক্ষমতা ছিল চূড়ান্ত এবং অসীম। রাষ্ট্রের সমস্ত জমি, খনি সম্পদ, জলপথ এবং জনগণের জীবনের চূড়ান্ত নিয়ন্ত্রক ছিলেন তিনি। সমাজের ন্যায় বিচার, সত্য এবং মহাজাগতিক শৃঙ্খলা বা দেখো মাওত প্রতিষ্ঠা করাই ছিল ফেরাওদের প্রধান কর্তব্য। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক কাঠামো। এখানে কি বলা হচ্ছে, ফারাওর একার পক্ষে সমগ্র রাজ্য পরিচালনা করা কোনোভাবেই সম্ভব ছিল না, তাই এক সুসংগঠিত স্তরভিত্তিক আমলাতন্ত্র গড়ে উঠেছিল। এই প্রশাসনের কেন্দ্রবিন্দুতে ছিলেন উজির বা প্রধানমন্ত্রী, যিনি ফেরাওর প্রধান উপদেষ্টা এবং প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ছিলেন। ফারাওদের পরে সমগ্র দেশবাসী উজিরের নির্দেশ মান্য করত। ফরাসি ঐতিহাসিক আলেকজান্দার মোরে মিশরের এই আমলাতান্ত্রিক ক্ষমতা প্রসঙ্গে বলেছেন, ফারাও কেবল একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রের সমগ্র অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার একমাত্র নিয়ন্ত্রক, আর উজির ছিলেন সেই বিশাল যন্ত্রের চালিকা শক্তি। এই ব্যবস্থায় লিপিকার বা করণিকদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি বলা হচ্ছে দেখো, কারণ তারাই রাজ্যের সমস্ত হিসাবপত্র বা করের খতিয়ান ও রাজকীয় নির্দেশ নিখুঁতভাবে লিপিবদ্ধ করে রাখতেন। তারপর হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা। প্রশাসনিক সুবিধার জন্য প্রাচীন মিশরের সুবিশাল সাম্রাজ্যকে বেশ কয়েকটি ছোট ছোট প্রদেশে ভাগ করা হয়েছিল। এই প্রদেশগুলিকে নোম বলা হতো এবং এর শাসনকর্তাদের বলা হতো নোমার্চ। প্রাচীন যুগে মিশরে মোট 42টি নোম ছিল। প্রদেশগুলিতে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, সেচ ব্যবস্থার উন্নতি সাধন করা এবং সঠিক সময়ে রাজস্ব আদায় করে রাজকোষে পাঠানো ছিল নোমার্চদের প্রধান দায়িত্ব। কেন্দ্রীয় শাসন অর্থাৎ
ফারাও শক্তিশালী থাকলে নোমার্চ অত্যন্ত অনুগত থাকতেন, কিন্তু কেন্দ্রীয় ক্ষমতা দুর্বল হলে তারা স্বাধীনভাবে আচরণ করতে শুরু করতেন, যা মিশরের ইতিহাসে অনেকবার রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছিল। তারপর হচ্ছে রাজস্ব ও কর ব্যবস্থা। মিশরের রাষ্ট্র কাঠামোর অর্থনৈতিক ভিত্তি ছিল এক সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত রাজস্ব ব্যবস্থা। যেহেতু সেই প্রাচীন যুগে মুদ্রার প্রচলন ছিল না, তাই কর বা রাজস্ব আদায় করা হতো কৃষিজাত শস্য, গবাদি পশু, হস্তশিল্পের মাধ্যমে। উজিরের অধীনে একটি বিশাল রাজকোষ দপ্তর ছিল। জমিতে বন্যার জল কতটা উঠছে তার উপর ভিত্তি করে পরিমাণ নির্ধারণ করা হতো। এছাড়া সাধারণ কৃষকদের অনেক সময় কর হিসাবে বাধ্যতামূলক রাষ্ট্রীয় শ্রমে নিযুক্ত করা হতো। ফারাওদের পিরামিড নির্মাণ, মন্দির তৈরি, খাল খননের মতো বিশাল সরকারি কাজে এই শ্রমদান বাধ্যতামূলক ছিল। তারপর আইন ও বিচার ব্যবস্থা। প্রাচীন মিশরের বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর ও সুশৃঙ্খল। ফারাও ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ বিচারক এবং আইন প্রণয়তা। ফারাও এর মুখ থেকে নিশ্চিত বাণীই ছিল রাষ্ট্রের চূড়ান্ত আইন। তবে দৈনন্দিন বিচার কার্য পরিচালনার জন্য উজিরের নেতৃত্বে ক্যাবিনেট নামক উচ্চ আদালত এবং প্রদেশগুলিতে স্থানীয় আদালত গড়ে উঠেছিল। প্রচলিত প্রথা এবং এবং ন্যায়ের ধারণার উপর ভিত্তি করে বিচার করা হতো। অপরাধের প্রকৃতি অনুযায়ী মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদের মতো কঠোর শাস্তিরও বিধান ছিল। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে।